বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশনের যুব কার্যক্রম পরীক্ষার প্রস্তুতি। আপনি যদি একবার ইউটিউবে এই অডিওটি চালু করে রাখেন তাহলে নিশ্চিত আপনি A+ পাবেন। তো আর কথা নয়, আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, কৈশোরে যৌন নিপীড়ন বলতে কি বোঝো? কৈশোরে যৌন নিপীড়ন বলতে কি বোঝো? কৈশোরটা কি? কৈশোর হচ্ছে 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত, অথবা বিভিন্নভাবে বিভিন্নজন এটাকে সংজ্ঞায়িত করে থাকেন। কৈশোর, কিশোর, কৈশোর, যাই হোক আমরা ওইদিকে না যাই। আমরা এগুলো নিয়ে বিস্তারিত জানার ইচ্ছা থাকলে গুগলে সার্চ করে জেনে নিতে পারবেন। আমরা আমাদের মূল পড়াশোনায় যাই। কৈশোরে যৌন নিপীড়ন বলতে কি বোঝো? অনেক মেয়েদের এই ধরনের সমস্যায় পড়তে হয়। এখানে প্রথমেই মেয়েদের কথা বলা আছে, যে মেয়েদেরকে বেশি এই সমস্যায় পড়তে হয়, এই জন্য এটাকে মেয়েদেরকে হাইলাইট করা হয়েছে। এ ধরনের আচরণ হচ্ছে এক ধরনের যৌন নিপীড়ন। কোন ধরনের আচরণ? আচরণ সম্পর্কে এবার বলা হবে। আচরণটি হলো কোনো ধরনের কথা বা আচরণ বা শারীরিক ছোঁয়া, স্পর্শ, আচরণ বা শারীরিক ছোঁয়া, যা তার দ্বারাই হোক না কেন, যার দ্বারাই হোক না কেন, যদি অস্বস্তিকর হয়। এখানে হচ্ছে পয়েন্ট, যে আচরণ সেটা যে কোনো পার্সন দ্বারা হতে পারে, ছোঁয়াও হতে পারে, কিন্তু হলেই যে সেটা যৌন নিপীড়ন হবে এমনটা না। সেটা অস্বস্তিকর যদি হয়, সেই ক্ষেত্রে এটা যৌন নিপীড়ন বলে সংজ্ঞায়িত হবে। তাহলে আমরা সংজ্ঞাটি আবার পুনরায় পড়ি। অনেক মেয়েদের এই ধরনের সমস্যায় পড়তে হয়। এ ধরনের আচরণ হচ্ছে এক ধরনের যৌন নিপীড়ন। কোনো ধরনের কথা, আচরণ বা শারীরিক ছোঁয়া, তা যার দ্বারাই হোক না কেন, যদি অস্বস্তিকর হয় তবে তাকে যৌন নিপীড়ন বলা হয়ে থাকে। এ ধরনের যৌন নিপীড়ন যে কোনো জায়গায়, যেমন রাস্তাঘাটে, বাসে, কর্মক্ষেত্রে, এমনকি বাসায়ও হতে পারে। অনেক সময় কিশোর কিশোরী, বিশেষ করে মেয়েদেরকে রাস্তাঘাটে, বাসে বা অন্যান্য স্থানে ছেলেদের কাছ থেকে অস্বস্তিকর আচরণ, কথাবার্তা, মন্তব্য কিংবা শারীরিক স্পর্শের সম্মুখীন হতে হয়। এখানে নারীদের ক্ষেত্রে যেহেতু বেশি হয়, সেজন্য নারীদের ক্ষেত্রে এই বিষয়টাকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। একে যৌন নিপীড়ন বলা হয়ে থাকে। আমরা আবার পুনরায় পড়ি। এ ধরনের যৌন নিপীড়ন যে কোনো জায়গায়, যেমন রাস্তাঘাটে, বাসে, কর্মক্ষেত্রে, এমনকি বাসায়ও হতে পারে। অনেক সময় কিশোর কিশোরী, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদেরকে রাস্তাঘাটে, বাসে বা অন্যান্য স্থানে ছেলেদের কাছ থেকে অস্বস্তিকর আচরণ, কথাবার্তা, মন্তব্য কিংবা শারীরিক স্পর্শের সম্মুখীন হতে হয়। একে যৌন নিপীড়ন বলা হয়ে থাকে। যৌন নিপীড়ন মারাত্মক অপরাধ, আইনত দণ্ডনীয়। আপনারা জানেন যে বাংলাদেশে যৌন নিপীড়ন হলে সর্বনিম্ন 3 বছরের সশ্রম কারাদণ্ড। কারাগারে বসে খাবে তাও হবে না, কাজ করতে হবে, সশ্রম কারাদণ্ড। আর সর্বোচ্চ হচ্ছে কি মৃত্যুদণ্ড, ফাঁসি কার্যকর করা হয় 2018 সালের আন্দোলনে।
নারী পুরুষ যে কেউ যে কোনো সময় যৌন নিপীড়নের শিকার হতে পারে। নারীও হতে পারে, পুরুষরাও হতে পারে। পুরুষরা বিভিন্ন সময়, নারীরা যেমন ধর্ষিত হয়, পুরুষরাও এরকম বলাৎকারের শিকার হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের সন্তানদের মধ্যে দেখতে পাচ্ছি অনেকেই এই বলাৎকারের শিকার হয়েছে। হ্যাঁ, বিশেষ করে আবাসিক যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে বেশি সমস্যা দেখা দেয়। তারপরে হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গের দ্বারা ইত্যাদি বিভিন্নভাবে আমরা দেখতে পেরেছি ইতিপূর্বে যে নারী পুরুষ যে কেউ যে কোনো সময় যৌন নিপীড়নের শিকার হতে পারে। তবে শিশু, কম বয়সী ছেলে বা মেয়ে এই অবস্থার বেশি মুখোমুখি হতে হয়। শিশু, কম বয়সী ছেলে বা মেয়ে এই অবস্থার মুখোমুখি হতে হয়। দেখা গেছে পারিবারিক লোকজন, যেমন দূরবর্তী আত্মীয় স্বজন, তারপরে হচ্ছে পাড়া প্রতিবেশী, প্রতিবেশী, নিকটাত্মীয়, দূরবর্তী আত্মীয়, এই সমস্ত আত্মীয় স্বজনেরাই যৌন নিপীড়ন করে থাকে বেশি, এদের হারটা। এজন্য আমাদের উচিত সকলের যে ছোট ছোট বাচ্চাদেরকে যার কাছে দেওয়া, হ্যাঁ, এগুলো ঠিক না। যার কোলে দেওয়া, চাচ্চুর কাছে দেওয়া, মাম্মার কাছে দেওয়া, এইগুলো আসলে খুবই খারাপ। এগুলো আমাদের যাচাই বাছাই করে দেখতে হবে যে তার বাচ্চার স্বস্তি এবং অস্বস্তির ব্যাপারটা। বাচ্চারা কিন্তু যেতে চায় না, কিন্তু আমরা হচ্ছে এই বিভিন্নভাবে এটা বুঝতে পারি না, যার কারণে এই সকল নিপীড়ন ব্যক্তিবর্গ এরা হচ্ছে সুবিধাটা নিয়ে থাকে এবং এরা বিভিন্ন লোভ দেখায়, সে কথা বলা আছে। এরা হচ্ছে চকলেট, ললিপপ, বিস্কিট ইত্যাদি প্রথমে এদেরকে টোপ দেয়, এরপরে হচ্ছে আবার ভয়ভীতি দেখায়, ভয়ভীতি দেখায় তাদের মুখটাকে বন্ধ করে রাখে। তো আসুন সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে যে সাধারণত যৌন নিপীড়নকারীরা শিশু ও কম বয়সী ছেলে মেয়েদেরকে ভয়, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর হচ্ছে প্রলোভন, 3 নম্বর হচ্ছে চাপ বা হুমকি দেয়। তাহলে কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। 1 নম্বরে ভয় দেখায় যে কারো কাছে বলবি না। 2 নম্বর হচ্ছে প্রলোভন দেখায় যে তুমি যদি না বলো তোমাকে হচ্ছে এটা দেব, ললিপপ কিনে দেব, কি তোমাকে বিস্কিট কিনে দেব, কি তোমাকে একটা লোভনীয় একটা দ্রব্যের নাম বলে যেটা বাচ্চারা পছন্দ করে, এভাবে তাদেরকে প্রলোভন দেখায়। ওরা আর বলে না, চাপ বা হুমকি দেয়। এরপরে যদি দেখা যায় ও বলতেছে, তখন বলে যে তুই যদি বলিস তাহলে তোকে মেরে ফেলবো। চোখটুক গরম দিয়ে সেইভাবে বা ছুরি টুরি বের করে দেখায়, দেখানোর কারণে এই বাচ্চার মুখ খোলে না। তাই বলতেছে যে ছেলে মেয়েদেরকে ভয়, প্রলোভন, চাপ বা হুমকি দেয়। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। ভয়, প্রলোভন, চাপ বা হুমকি। এ ধরনের ঘটনা কাউকে না বলার জন্য, কিন্তু এরকম ঘটনা হলে চুপচাপ থেকে বা ভয় না পেতে অভিভাবক বা বড় কাউকে বলা উচিত। এগুলো যদি ঘটে থাকে, চুপচাপ না থেকে বড় কাউকে বলা উচিত এবং সেই সাথে সমবয়সী ও পরিচিতদেরকে তার সমস্যা বলে দেওয়া উচিত। সমবয়সীদের সাথে এইগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে যে অমুক আমাকে টিজ করতেছে, হ্যাঁ, অমুক আমাকে খারাপ কথা বলতেছে, বা অভিভাবক যারা রয়েছে তাদেরকে বলা যে ভাই আমাকে হচ্ছে অমুক ডিস্টার্ব করে, ভাই আমাকে হচ্ছে অমুকে টিজ করে ইত্যাদি বিভিন্নভাবে কিন্তু প্রতিকার চাওয়া যেতে পারে, যেন তার সমস্যার সমাধান ও পরামর্শ দিতে পারে। বলা বাহুল্য, আলোচনা আসে একদিন আমার বাসার সামনে দিয়ে আমি হচ্ছে ওখানে দাঁড়িয়েছিলাম রাস্তায়, তো দেখলাম যে একটা ছোট বোন, সে হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে একটা মনুষ্যরূপী কুকুর লালায়িত হয়েছে। তো বোনটা আমার কাছে বলল যে ভাই এই ছেলেটা আমাকে স্কুলের পরের থেকে এই পর্যন্ত আমার পিছনে আসছে, আমাকে ডিস্টার্ব করতেছে। আমি তাকে ঠ্যাঙ্গা লাঠি দিয়ে সেইভাবে ধাওয়া করলাম এবং প্রহার করলাম এবং তাকে আমাদের যারা সমবয়সী আমরা যারা ছিলাম সবাই মিলে তাকে উত্তম মাধ্যম দিলাম। দেওয়ার পরে তাকে বিভিন্নভাবে আমরা তাকে মুচলেকা নিলাম। পরবর্তীতে সমস্যাটা দেখা গেল সমাধান হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো, এইভাবে কিন্তু প্রতিকার চাওয়া যেতে পারে।
তো আমরা আবার রিপিট করি, নারী পুরুষ যে কেউ যে কোনো সময় যৌন নিপীড়নের শিকার হতে পারে, তবে শিশু, কম বয়সী ছেলে বা মেয়ে এই অবস্থার মুখোমুখি হতে হয়। প্রশ্নটা এখান থেকে আসতে পারে যে যৌন নিপীড়নের শিকার কারা হয়? নারী পুরুষ উভয়ই, শুধু নারী, শুধু পুরুষ, শুধু শিশুরা, এভাবে আসতে পারে। কিন্তু এক্ষেত্রে এখানে জ্ঞাতব্য বিষয় যে নারী পুরুষ যে কেউ যে কোনো সময় যে কোনো ব্যক্তিবর্গের দ্বারা এই শিকার হতে পারে, তবে শিশু, কম বয়সী ছেলে বা মেয়ে এই অবস্থায় বেশি মুখোমুখি হয়। অর্থাৎ এরা যেহেতু শিশু, এদের উপরে এই নিপীড়নকারীরা বেশি সুবিধাটা নিতে পারে। দেখা গেছে পারিবারিক লোকজন, প্রতিবেশী, আত্মীয় স্বজনেরাই যৌন নিপীড়ন করে থাকে। এইটার হার হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য। সাধারণত যৌন নিপীড়নকারীরা শিশু বা কম বয়সী ছেলে মেয়েদেরকে ভয়, প্রলোভন, চাপ বা হুমকি দিয়ে থাকে। 3টা পয়েন্ট আছে এখানে, যে যৌন নিপীড়নকারীরা কয়টি হুমকি, কয়টি দেখায় আর কি, বৈশিষ্ট্য আপতিত করে। কয়টি? ভয়, প্রলোভন, চাপ বা হুমকি দিয়ে থাকে। এ ধরনের ঘটনা কাউকে না বলার জন্য, তাদেরকে মুখ বন্ধ রাখার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য এক কথায়। কিন্তু এরকম ঘটনা হলে চুপচাপ থেকে বা ভয় না পেতে অভিভাবক বা বড় কাউকে বলা উচিত। হ্যাঁ, এরকম অবস্থা হলে চুপচাপ থাকলে এই সমস্যাটা আরও দিন দিন বাড়তে থাকবে। আমরা অনেক সময় মনে করি ওকে যদি বড় ভাই নিষেধ করে তাহলে সে হয়তো বা আমাকে আবার বেশি ক্ষতি করবে, এই করবে সেই করবে, এরকম একটা ব্যাকসাইড চিন্তা করে কিন্তু অনেকে এটা চুপ থাকে। কিন্তু দেখা যায় দিন দিন এটার হার বেড়েই যায়। কারণ যদি কুকুর যদি একবার এখানে মিষ্টি পায়, ও কিন্তু বারবার আসবে। আর যদি মিষ্টি খেতে এসে তাকে দেখা যায় গরম পানি দিয়ে মুখটা পুড়িয়ে দেওয়া হয়, ও কিন্তু দ্বিতীয়বার এদিকে আর মুখ দেবে না। কিন্তু আমরা ভয় পাওয়ার কারণে এই জিনিসটা আরও বেশি হয়ে যায়, কারণ গরম পানির বদলে সেখানে কী হয়ে যায়, মিষ্টি পেয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? এমতো অবস্থা সৃষ্টি হলে যে ও যত বড় শয়তান, ওর থেকে বড় শয়তান কিন্তু আমাদের সমাজে আছে, তাদেরকে একটু বলা যে এই কুকুরটা আমার পিছনে লালায়িত হচ্ছে। দেখা যাবে যে ওর যে রাঘব বল যে বড় আছে, ও যদি প্রেশার দেয়, ও কিন্তু ওই এলাকায় আর ঢুকতে পারবে না, আর ডিস্টার্ব করা তো দূরের কথা। কিন্তু আমাদের এইভাবে চিন্তাটা করা উচিত যে ওর থেকে বড় আমাদের বড় ভাইদের মধ্যে কে আছে, তাকে একটু বলা, অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটাকে উপড়ে ফেলা। কিন্তু এরকম ঘটনা হলে চুপচাপ থাকাটা, নীরব থাকাটা একটা বোকামির লক্ষণ। তাই সেই সাথে সমবয়সী ও পরিচিতদেরকে তার সমস্যা বলে দেওয়া উচিত। যারা সমবয়সী আছে তাদেরকে জানান দেওয়া, এবং পরিচিত যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও জানান দেওয়া যে অমুক আমাকে ডিস্টার্ব করছে। তারা তার সমস্যার সমাধান করার পরামর্শ তাকে দিতে পারবে বা সমস্যার সমাধান করে দিবে। কিভাবে নিজেকে যৌন নিপীড়ন থেকে রক্ষা করব, কিভাবে করব? যৌন নিপীড়ন থেকে উত্তরণের উপায় কি? 1 নাম্বার, আগ বাড়িয়ে কেউ বেশি আপন ভাব দেখাইলে সাহায্য বা উপকার করতে আসবে ভেবে চিন্তে তা গ্রহণ করা। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আগ বাড়িয়ে এসে ভাব জমাবে, এই লোকগুলো সুবিধা নেওয়ার জন্য আসে। সুবিধাবাদ জিন্দাবাদ। কাউকে ভালো লাগলে চট করে তার সাথে ভাব জমিয়ে ফেলবে না। কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু সেই মানুষটার ভিতরে কি অবস্থা সেটা জানার জন্য সময় নিতে হয়। চট করে তার সাথে ভাব জমিয়ে ফেললে কিন্তু সে ক্ষতি করে, খুব অনায়াসেই ক্ষতি করতে পারবে, এবং ক্ষতি করে সে পার হয়ে যাবে। একা একা চলাফেরা না করে যতদূর সম্ভব দল বেঁধে চলাফেরা করবে। দলবদ্ধভাবে থাকতে হবে, তাহলে শয়তানরা খুব সহজে কি করতে পারে না, সেই জায়গাটা সুযোগ নিতে পারে না। অচেনা কোনো নারী বা পুরুষের সাথে চলাফেরা করবে না। অচেনা কোন নারী বা পুরুষের সাথে
হুটহাট করে সম্পর্ক গড়ে তুলে তার সাথে চলাফেরা করা, এটা কিন্তু ঠিক হবে না। এরকম যদি হয় তাহলে সে কিন্তু নিপীড়নের শিকার হতে পারে। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টটি আবার বলি। আগ বাড়িয়ে কেউ বেশি আপন ভাব দেখাইলে, সাহায্য বা উপকার করতে আসলে ভেবে চিন্তে তা গ্রহণ করবে। কাউকে ভালো লাগলে চট করে তার সাথে ভাব জমিয়ে ফেলবে না। একা একা চলাফেরা না করে যতদূর সম্ভব দল বেঁধে চলাফেরা করবে। অচেনা কোনো নারী বা পুরুষের সাথে চলাফেরা করবে না। অচেনা কোনো নারীদের সাথে বা পুরুষদের সাথে কিন্তু চলাফেরা করবে না। নারীও হতে পারে, সেটা পুরুষও হতে পারে। নারীও দেখা যায় এখন কিন্তু নিপীড়ন করে যাচ্ছে। আপনারা বিভিন্ন মিডিয়া দেখতেন, নারী বিবাহ করতেছে, নারীরা নিপীড়নের শিকার হচ্ছে। আসলে এটা একেবারেই জঘন্য ঘৃণ্য বিষয়, যা বলা ঠিক না। আবার পুরুষে দেখা যায় যে সমকামিতা লিপ্ত হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। এগুলো হচ্ছে একেবারে জঘন্য, বলতে কি একদম সর্বনিম্ন জঘন্য কাজ। এগুলো বিভিন্ন দেশে প্রচলিত আছে। আবার এরা হচ্ছে এটাকে বাস্তবায়ন করার জন্য অনেক গ্রুপ আছে, তারা আন্দোলন করে যায়। তো এইগুলো হচ্ছে খারাপ জিনিস, এগুলো প্রোপাগান্ডা। এই সমস্ত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারো আচরণে কোনো অস্বস্তিকর মনে হলে তার সামনে একা যাবে না বা থাকবে না। বিশেষ করে প্রাইভেট মাস্টার, এই প্রাইভেট মাস্টারগুলো বর্তমানে বেশি খারাপ। এরা হচ্ছে প্রাইভেট পড়াচ্ছে, আর এই ছোট ছোট কোমলমতি শিশু নারী পুরুষদের সাথে এরা হচ্ছে বিভিন্নভাবে ভুলভালে বুঝিয়ে এরা বিভিন্নভাবে এই সুবিধাগুলো নিচ্ছে। আপনারা সম্প্রতি দেখছেন যে প্রাইভেট মাস্টারের দ্বারা একটা শিশু সন্তান, আমাদের ছোট বোন, সে নির্যাতিত হয়ে এবং সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে গত রাত্রের যে সংবাদ এসিটিভিতে দেওয়া হচ্ছে, তো এই যে বিভিন্ন কাজ ভাবে এরা কি করে এই আপনার হচ্ছে ক্ষতি সাধন করতেছে। তো কারো আচরণে কোনো অস্বস্তিকর মনে হলে তার সামনে একা যাবে না বা থাকবে না। পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে যৌন নিপীড়নকারীর কথা জানিয়ে দেবে, যাতে সবাই তার কাছ থেকে সাবধান হয়ে থাকে। এই ধরনের যারা নিপীড়নকারী, এরা যদি একবার প্রকাশ পায় তাহলে কিন্তু সবাই তার থেকে সাবধান হয়ে যেতে পারে। তো এই জন্য উচিত, ন্যূনতম একজনে হলেও উচিত এই জিনিসটা প্রকাশ করে দেওয়া। তাতে করে তার মতন হাজার নারী, হাজার কোমলমতি শিশুরা এই নির্যাতনের হাত থেকে রক্ষা পাবে। কোনো লোকের কাছ থেকে বিশেষ করে শারীরিক ঘনিষ্ঠতা থেকে সাবধান থাকবে। শারীরিক ঘনিষ্ঠতা, এই সকল বিষয় থেকে সাবধান থাকবে। কিছু লোক আছে দেখবেন পিছ থেকে এসে হুট করে ঘাড়ে হাত দেবে, হ্যাঁ, মাজায় হাত দেবে, পিঠে হাত দেবে, দিয়ে হচ্ছে সুসুরি দেবে, বিভিন্নভাবে কথা বলবে। এই সমস্ত লোকগুলো হচ্ছে খারাপ। এরা হলো নির্যাতনকারী। এদেরকে তাৎক্ষণিকভাবে প্রোটেক্ট করতে হবে। সে সামহাও যে কেউ হতে পারে, তাৎক্ষণিকভাবে প্রোটেক্ট করলে এরা ভয় পেয়ে যাবে। এরা পরবর্তীতে এই কাজগুলো আর করার সাহস পাবে না। তাহলে আমরা 3 নম্বরে আসি, কোনো লোকের কাছ থেকে বিশেষ করে শারীরিক ঘনিষ্ঠতা থেকে সাবধান থাকবে। শারীরিক কোনো ঘনিষ্ঠতা এদের সাথে প্রতিষ্ঠিত করা যাবে না। কোনো দ্বিধা, প্রশ্ন বা সমস্যা দেখা দিলে মা বাবার সাথে খোলাখুলি আলোচনা করবে। আমরা মা বাবার কাছে অনেক বিষয় গোপন রাখি, মনে করি যে তারা সম্মানিত মানুষ, এসব বললে কি না। মা বাবা হচ্ছেন পৃথিবীতে সব থেকে আপনজন। যে কোনো সমস্যা আপনি ফ্রাঙ্কলি বলবেন। ফ্রাঙ্কলি যদি আমরা খোলামেলা আলোচনা করি তাহলে কিন্তু আমাদের মা বাবা সেই সমস্যাটা সমাধান করবে। এবং আমরা যারা বর্তমানে পিতা বা মাতা, আমাদের সন্তানদের সাথে আমরা বিষয়গুলো খোলামেলা রাখবো, সেটা নিজের থেকেই আলোচনা করব, তাদের সাথে আমরা ফ্রাঙ্কলি কথা বলবো। এতে করে তাদের সাহস বাড়বে। তারা এই যে হাইড বিষয়গুলো, সিক্রেট বিষয়গুলো, এই বিষয়গুলো তারা লজ্জায় আলোচনা করতে চায় না। কিন্তু তারা তখন ভাববে যে আমার বাবা হচ্ছে আমার কাছে সব থেকে প্রিয় বন্ধু,
আমার বাবার সাথে এই বিষয়টা বলা উচিত, মায়ের সাথে এই বিষয়টা বলা উচিত, তারা কিন্তু ফ্রাঙ্কলি আমাদের কাছে খুব সহজে বলবে। এজন্য বাচ্চাদের সাথে মিশতে হবে। তাদের আপনি পিতা ঠিক আছে, তাদেরকে শাসন করবেন এমনটা না, তাদেরকে স্নেহ, বন্ধুত্ব, ভালোবাসাও দিবেন। আপনার পিতার জায়গাটাও ঠিক থাকবে এবং সন্তানদের সমস্যা সন্তানরা আপনার সাথে পরিষ্কারভাবে বলতে পারবে। আবার আপনার যে বন্ধুত্ব সুলভ আচরণ, এই আচরণের কারণে কিন্তু সে এই সকল বাহ্যিক যে পরিবেশ, সে মানুষ থেকে দূরে থাকবে। তো কোনো দ্বিধা, প্রশ্ন বা সমস্যা দেখা দিলে মা বাবার সাথে খোলাখুলি আলোচনা করতে হবে। কেউ যৌন নিপীড়ন করলে বা এই অবস্থার মুখোমুখি হলে সাথে সাথে অবশ্যই তা অভিভাবককে জানাবে। নিপীড়নগুলো অভিভাবককে অবশ্যই কি জানাতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জেন্ডার সমতা কি? জেন্ডার সমতা কি? জেন্ডার শব্দের অর্থ কি? লিঙ্গ। লিঙ্গ কি? লিঙ্গ হলো এমন একটি বৈশিষ্ট্য যা দ্বারা নারী পুরুষ অথবা নারী ও পুরুষ, যাদেরকে আমরা তৃতীয় লিঙ্গ বলি, তাদেরকে শনাক্ত করা যায়, এমন একটা বিষয়। এই জেন্ডার ডিসক্রিমিনেশন বা ইকুয়ালিটি অফ জেন্ডার, এই জিনিসগুলো হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখা যায় একজন নারীকে আমাদের সেই আইএমএ জাহিলিয়া যুগের সেই কুলীন সম্প্রদায় ক্ষমতায়ন সে সময়ের যে কিছু বৈশিষ্ট্য, এগুলো এখনও আমাদের সমাজের মধ্যে বা দেশের মধ্যে আছে। যে নারীদেরকে পিছিয়ে রাখা, ঠেস মেরে কথা বলা, তাদেরকে ঘৃণার চোখে দেখা, এখনও এই প্রবণতাগুলি আছে। কিন্তু এই জিনিসগুলো খুবই খারাপ। এই জিনিসগুলোর কারণে যে মানুষের মধ্যে যে সুপ্ত শক্তি থাকে, যেমন সুপ্ত যোজনী পড়ছিলাম, তা সেমনি সুপ্ত একটা দক্ষতা কিন্তু মানুষের মধ্যে থাকে। তো সেই সুপ্ত দক্ষতার, সুপ্ত মেধার পরিস্ফুটন ঘটাতে পারে না, স্পন্টেনাসলি সেটা আসে না। তো জেন্ডার সমতার ক্ষেত্রে আমাদের সকলের সচেষ্ট থাকতে হবে। আমরা এখন আলোচনা করব জেন্ডার সমতা কি, জেন্ডার সমতা কিভাবে রক্ষা করব, কিভাবে এটা খর্ব হয়, ইত্যাদি বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা থাকবে। জেন্ডার সমতা বলতে বোঝায় নারী পুরুষ সমমর্যাদা সম্পন্ন। খুব সুন্দর একটি ডেফিনেশন এখানে আলোকপাত করা হয়েছে যে জেন্ডার সমতা বলতে বোঝায় নারী পুরুষ সমমর্যাদা সম্পন্ন। জাতীয় স্বার্থে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পূর্ণ মানবাধিকার বাস্তবায়নে নারী পুরুষের সমান অধিকার ও সম্ভাবনা বিকাশের সমসুযোগ ও সাফল্য ভোগ। জেন্ডার সমতা হলো সমাজে নারী পুরুষের চেয়ে ভিন্ন ভিন্ন অবস্থান ক্ষেত্রে ভিন্নতা ও স্বাচ্ছন্দ্য বিবেচনার রেখে নারী পুরুষের মূল্যায়ন। তো নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সকল ক্ষেত্রে সমান সুযোগ প্রদান, তাদের মেধা বিকাশের ক্ষেত্রে সমান সুযোগ প্রদান, তাদের সফলতার সে স্বাদ, সেটার ফল ভোগ ইত্যাদি সকল ক্ষেত্রে তাদেরকে পাশে রেখে, তাদেরকে সমান অবস্থানে রেখে বিবেচনা করাই হচ্ছে জেন্ডার সমতা বা নারী পুরুষের মূল্যায়ন। এই উদ্দেশ্য সামনে রেখেই 8ই মার্চ 1997 তারিখে নারী উন্নয়ন নীতি ঘোষণা করা হয়। এখানে একটি নৈতিক আসার মতো যে এই উদ্দেশ্যকে সামনে রেখে কত তারিখে নারী উন্নয়ন নীতি ঘোষণা করা হয়। এই উদ্দেশ্যকে সামনে রেখে 8ই মার্চ 1997 তারিখে, 8ই মার্চ 1997 তারিখে নারী উন্নয়ন নীতি ঘোষণা করা হয়। আবার এই উদ্দেশ্য সামনে রেখে 8ই মার্চ 1997 তারিখে নারী উন্নয়ন নীতি ঘোষণা করা হয়। এই নীতির মূল উদ্দেশ্য হলো কয়টি? 11টি। কয়টি? 11টি।
এই নীতির মূল উদ্দেশ্য হলো 11টি। তাহলে এই নীতি সামনে রেখেই 8ই মার্চ 1997 সালের নারী উন্নয়ন নীতি ঘোষণা করা হয়। এই নীতির মূল উদ্দেশ্য 11টি। এই নীতির মূল উদ্দেশ্য 11টি। 1 নম্বর, জীবনের সকল ক্ষেত্রে নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠা করা। জীবনের সকল ক্ষেত্রে নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠা করা। নারী মানবাধিকার নিশ্চিত ও প্রতিষ্ঠা করা। 2 নম্বরে হচ্ছে নারী মানবাধিকার নিশ্চিত ও প্রতিষ্ঠা করা। 3 নম্বর হচ্ছে নারীকে মানব সম্পদ হিসেবে তৈরি করা। কি করা? 3 নম্বরে হচ্ছে নারীকে মানব সম্পদ হিসেবে তৈরি করা। 1 নম্বরে জীবনের সকল ক্ষেত্রে নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠা করা। 2 নম্বরে হচ্ছে নারী মানবাধিকার নিশ্চিত ও প্রতিষ্ঠা করা। 3 নম্বরে হচ্ছে নারীকে মানব সম্পদ হিসেবে তৈরি করা। 3 নম্বর হচ্ছে নারীকে মানব সম্পদ হিসেবে তৈরি করা। 4 নম্বর হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অবস্থানের স্বীকৃতি দান করা। নারীর অবদানের স্বীকৃতি দান করা। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অবদানের স্বীকৃতি দান করা। 5 নম্বর হচ্ছে নারীদের দারিদ্র্য দূর করা। নারীদের দারিদ্র্য দূর করা। 6 নম্বর হচ্ছে প্রশাসন, রাজনৈতিক, শিক্ষা, খেলাধুলা ও অন্যান্য যাবতীয় আর্থসামাজিক ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করা। আবার 6 নম্বর হচ্ছে কি, প্রশাসন, রাজনৈতিক, শিক্ষা, খেলাধুলা ও অন্যান্য যাবতীয় আর্থসামাজিক ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করা। 7 নম্বরে নারী ও কন্যা শিশুদের বিরুদ্ধে সকল প্রকার নির্যাতন দূর করা। 7 নম্বর হচ্ছে নারী ও কন্যা শিশুদের বিরুদ্ধে সকল প্রকার নির্যাতন দূর করা। রাজনৈতিক 8 নম্বর হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন করা। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। 9 নম্বর হচ্ছে নারীর জন্য উপযুক্ত প্রযুক্তির ব্যবস্থা উন্নয়ন করা। আমরা এই পয়েন্টটাকে বেশি হাইলাইট করব। নারীর জন্য উপযুক্ত প্রযুক্তির ব্যবস্থা উন্নয়ন করা। ছেলে যদি মোটরসাইকেল চায়, তখন টাকা থাকে, সব থাকে, দিতে সময় লাগে না, কত ধরনের কথা। শখ যদি এখন পূরণ না করে কবে করবে? আর নারীর যদি একটা ল্যাপটপ, কম্পিউটার প্রয়োজন হয়, টাকা নাই, কোত্থেকে দেব? মানে কি নারীর ক্ষেত্রে নাই, নাই শব্দটা আসে। আর পুরুষের ক্ষেত্রে সবসময় রেডি, এরকম একটা ভাব। তাহলে নারীর জন্য উপযুক্ত প্রযুক্তির ব্যবস্থা ও উন্নয়ন করতে হবে। নারীর জন্য যথাযথ পুষ্টি ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। নারীর জন্য যথাযথ পুষ্টি ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। ছেলে দেখা যায় মাছের মাথা 5টা খাচ্ছে, নারীর জন্যে মাছের লেজা একটা হচ্ছে না। নিজেরটা খাওয়ায়, বাবারটা খাওয়ায়, মারটা খাওয়ায়, নিজে খায়, আর এরপরে বোন সকলেরটা খাওয়াই দেয়। এই মায়েরা হচ্ছে বেশি এই বৈষম্যটা সৃষ্টি করে। ছেলের ক্ষেত্রে সব দেয় আর মেয়ের ক্ষেত্রে কম। ছেলে কামাই করে খাওয়াবে আর মেয়ে বিয়ে দিয়ে চলে যাবে। এই বিভিন্ন ধরনের কুসংস্কার কিন্তু আছে এদেশে। তো এই জন্য এগুলো থেকে আমাদের বিতাড়িত হতে হবে, যে শুধু ভাই হয়েছি বলে সব খাবো এমনটা না। বোনকেও কি করতে হবে? দিতে হবে, খোঁজ নিতে হবে। তো তাদের পুষ্টি দরকার আছে, সেও তো মানুষ, তারও কর্মক্ষমতা, তারও সফলতা, তারও যোগ্যতা আছে, সেটার পরিস্ফুটন ঘটাতে হবে। নারীর জন্য যথাযথ পুষ্টি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। ছেলে ঠান্ডা লাগলেই হসপিটালে ভর্তি, আর মেয়ে এদিকে যদি মরার মতন হয়ে যায়, তা বলে কিছু হয় নাই, ও হচ্ছে ঠিক হয়ে যাবে। বিশেষ দুর্দশাগ্রস্ত নারীর, যেমন পঙ্গু, তারপরে কি উপজাতি, অন্যান্য, এদের জন্য বিশেষ ধরনের ব্যবস্থা করা। অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট, অর্থাৎ অঙ্গহানি বা শারীরিকভাবে অক্ষম, এই সমস্ত নারীদের জন্য কি করা? বিশেষ ব্যবস্থা করা। আমাদের 3য় নম্বর পয়েন্ট হচ্ছে গর্ভধারণ কি। গর্ভধারণ কাকে বলে?
এবং গর্ভধারণের লক্ষণসমূহ বিষয়ে এখানে আলোচনা করা হবে। গর্ভধারণ কি? প্রেগন্যান্সি নারী ও পুরুষের সহবাস বা যৌন মিলনের ফলে নারীর শরীরে মানব ভ্রূণের সৃষ্টি হওয়াকে গর্ভধারণ বলে। আমরা জানি পুরুষের মধ্যে থাকে শুক্রাণু, হ্যাঁ, আর ক্রোমোজোম, যেটাকে 46 জোড়া, 23 জোড়া, 46টি সংখ্যায়। আর নারীর মধ্যে থাকে কি? ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু মিলে গ্যামেট, যেটাকে জাইগোট বলা হয়ে থাকে, এই গ্যামেট সৃষ্টি হয়ে একটা ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণ তৈরির মাধ্যমেই একজন নারী তিনি গর্ভধারণ করে থাকেন, তিনি প্রেগন্যান্ট হয়ে থাকেন। তো এটাকে গর্ভধারণ বলা হয়। নারী ও পুরুষের সহবাস বা যৌন মিলনের ফলে নারীর শরীরে মানব ভ্রূণের সৃষ্টি হওয়াকে গর্ভধারণ বলে। খুব সুন্দর একটি ডেফিনেশন। আবার নারী ও পুরুষের সহবাস বা যৌন মিলনের ফলে নারীর শরীরে মানব ভ্রূণের সৃষ্টি হওয়াকে গর্ভধারণ বলে। গর্ভধারণের লক্ষণসমূহ। গর্ভধারণের লক্ষণ এখানে রয়েছে 9টি। কয়টি? 9টি। নারী অধিকার, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের জানতে হবে। নারী অধিকার ওখানে আমরা পড়ছিলাম 11টি। 1997 সালের কত খ্রিস্টাব্দ? 1997 খ্রিস্টাব্দ 8ই মার্চ। 8ই মার্চ ট্রিক্সটি হলো বঙ্গবন্ধু ভাষণ দেয় 7ই মার্চ, নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয় 8ই মার্চ, শুধু সালটা চেঞ্জ। তাহলে গর্ভধারণের লক্ষণ হলো 9টি। কয়টি? 9টি। 1 নম্বর, মাসিক বন্ধ হওয়া। মাসিক যে একটা ঋতুস্রাব থাকে মা বোনদের, এটা বন্ধ হয়ে যাবে। 2 নম্বরে বমি বমি ভাব হবে। 3 নম্বরে মাথা ঘুরবে, মাথা ঘোরানো। তা আমি একটু সিরিয়াল মেনটেন করে ধারাবাহিকভাবে বলি। মাসিক বন্ধ হওয়া, বমি বমি ভাব হওয়া, মাথা ঘোরানো। 4 নম্বর হচ্ছে ঘন ঘন প্রসবের বেগ হবে। 5 নম্বর হচ্ছে তল পেটে আকার বৃদ্ধি পাবে, যেহেতু গ্যামেটটা রক্তের প্রাচুর্যতার কারণে দিন দিন বাড়বে এবং তল পেটের আকারটা বৃদ্ধি পাবে। 6 নম্বর স্তনের পরিবর্তন হবে। 7 নম্বর পেটে বাচ্চার নড়াচড়া অনুভব করা, বাচ্চা পেটে নড়াচড়া করবে, মুভিং করবে, এটা অনুভব হবে। 8 নম্বরে হচ্ছে কোষ্ঠকাঠিন্য ও বুক জ্বালাপোড়া করা। কোষ্ঠকাঠিন্য হচ্ছে মল শক্ত হয়ে যাবে, কষা হয়ে যাওয়া, যাতে আমরা বাংলায় বলি। সে পোষা পায়খানা ফেলতে গেলে তার কষ্ট হবে, তো কোষ্ঠকাঠিন্য হবে এবং বুকটা জ্বালাপোড়া করবে। 9 নম্বরে হচ্ছে খাওয়া দাওয়ায় অরুচি বা সমস্যা সৃষ্টি হবে, যেটাকে আমরা বলি ক্ষুধা মন্দা। খাওয়া দাওয়া খেতে ভালো লাগবে না, যেহেতু বাচ্চাটা ভিতরে থাকবে, পেটটা স্টোমাসটা চেপে থাকবে, খাওয়া দাওয়া তেমন একটা রুচি থাকবে না, অ্যাপিটাইট দুর্বল হয়ে পড়বে। তো এক্ষেত্রে আমাদের একজন ভালো নিউট্রিশন বিশেষজ্ঞ, স্পেশালাইজড, তার সাথে যোগাযোগ করতে হয়। তিনি নিউট্রিশন সম্পর্কে এখানে বাস্তব পরামর্শ দিয়ে থাকেন। তো 9 নম্বরে আছে খাওয়া দাওয়ায় অরুচি বা সমস্যা ইত্যাদি সৃষ্টি হবে। 1 নম্বরে আছে মাসিক বন্ধ হওয়া, 2 নম্বরে বমি বমি ভাব হওয়া, 3 নম্বরে মাথা ঘোরানো, 4 নম্বরে ঘন ঘন প্রসবের বেগ, 5 নম্বরে তল পেটের আকার বৃদ্ধি পাবে, 6 নম্বরে স্তনের পরিবর্তন হবে, 7 নম্বরে পেটে বাচ্চার নাড়াচড়া অনুভব হবে, 8 নম্বরে কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালাপোড়া করবে, 9 নম্বরে খাওয়া দাওয়ায় অরুচি বা ক্ষুধামন্দা ইত্যাদি সৃষ্টি হবে। আমাদের 4 নম্বর টপিক হচ্ছে বাল্য বিবাহ কি। বাল্য বিবাহ কি? বাংলাদেশের বিবাহ আইন অনুযায়ী 18 বছরের কম বয়সী মেয়ে
18 বছরের কম বয়সী মেয়ে, পিন পয়েন্ট, এবং 21 বছরের কম বয়সী ছেলেদের বিবাহকে বাল্য বিবাহ বলে। আমি আবার রিপিট করছি, বাংলাদেশের বিবাহ আইন অনুযায়ী 18 বছরের কম বয়সী মেয়ে, 21 বছরের কম বয়সী ছেলে, এদের মধ্যে বিবাহ বন্ধন হলে তাকে বাল্য বিবাহ বলে। এদেশের প্রচলিত আইন অনুযায়ী বাল্য বিবাহ দেওয়া, এতে সহায়তা করা বা প্ররোচনা দেয়া, বাল্য বিবাহের সাক্ষী হওয়া বা এরূপ বিয়ে রেজিস্ট্রি করা ইত্যাদি শাস্তিযোগ্য দণ্ডনীয় অপরাধ। তাহলে 18 বছরের কম বয়সী মেয়ে আর 21 বছরের কম বয়সী ছেলে, এদের বিবাহকে বাল্য বিবাহ বলে। এইগুলো যারা করবে, এর সাথে সংশ্লিষ্ট সকলেই শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত করবে। এই অপরাধের জন্য জেল, জরিমানা এর ব্যবস্থা রয়েছে। তথাপি আমাদের দেশে বাল্য বিবাহের হার, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, অন্যান্য দেশের তুলনায় খুব বেশি। আমাদের দেশে একটা জিনিস খুব প্রচলিত, সেটা হচ্ছে যে মেয়ে বড় হয় আর মেয়ের মায়ের মনে হয় যে ওর জান বের হয়ে যায়, চিন্তার জ্বালায় ঘুম হয় না, খালি বিয়ে দাও, খালি বিয়ে দাও, বিয়ে দিতে পারলে যেন বাঁচে। তো এই প্রবণতাটা হচ্ছে খুব খারাপ। অল্প বয়সে মেধাবী কোমলমতি শিক্ষার্থীদেরকেও বিবাহ দেওয়া হয়, দিয়ে তাদের জীবনটাকে জলাঞ্জলি দেওয়া হয়, নষ্ট করে দেয়। তো এই কাজগুলো খুবই খারাপ। এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে সরকার শাস্তির ব্যবস্থা করেছেন, তাদেরকে সংসদে বিল পাশের মাধ্যমে দণ্ড দেওয়ার ব্যবস্থা রেখেছেন। তো বাল্য বিবাহের কারণসমূহ কি কি কারণে হয়, যেখানে হাসবে এখন। বাল্য বিবাহের কারণসমূহ হচ্ছে 6টি। বাল্য বিবাহের কারণসমূহ 6টি। তাহলে আমরা এই পয়েন্টগুলো মনে রাখব। কি কি পয়েন্ট? গর্ভধারণের লক্ষণ হচ্ছে 9টি। তারপরে নারী অধিকার প্রতিষ্ঠা সমূহের যে বৈশিষ্ট্য ছিল সেটা কয়টি? 11টি। আর বাল্য বিবাহের কারণ হলো 6টি। বাল্য বিবাহের কারণসমূহ 6টি। বাংলাদেশের বাল্য বিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। বাংলাদেশের বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এর কারণসমূহ হলো: 1 নম্বর, মেয়ে শিশুর প্রতি অবহেলা। মেয়ে শিশু জন্ম থেকেই যেন ও পিতামাতার কি আর চোখে থাকে যে মেয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু ঠিক না। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ঠিক না, আবার সামাজিক দৃষ্টিকোণ থেকে, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকেও ঠিক না। মেয়ে শিশুর প্রতি অবহেলা, এইটা হচ্ছে এটার মূল কারণ। ছেলের ক্ষেত্রে 16 আনা আর মেয়ের ক্ষেত্রে 4 আনা, নাই আনা এখন বর্তমানে, কিন্তু এইটা একেবারেই ঘোরতর অপরাধ। এর জন্য পরকালেও শাস্তির ব্যবস্থা থাকবে, আর ইহকালে তো আছেই। 2 নম্বর হচ্ছে লেখাপড়ার সুযোগ কম ও দারিদ্রতা। এটা বিভিন্নভাবে ঘটে থাকে, বাবা মা সক্ষম থাকে না। লেখাপড়ার সুযোগ কম বা দারিদ্রতাটা, কিন্তু লেখাপড়ার সুযোগ তো সরকার দিচ্ছেই। মেধা ভালো থাকলে আমরা সবাই সহযোগিতা করছি, সরকারও সহযোগিতা করছে। এরকম হাজার হাজার দৃষ্টান্ত, লাখ লাখ দৃষ্টান্ত আছে যে দরিদ্র ঘরের মেয়েরাও লেখাপড়া করে বুয়েট ইঞ্জিনিয়ার, ঢাকা মেডিকেল থেকে উল্লেখযোগ্য হারে তারা ডিগ্রি নিয়ে ভালো অবস্থানে আছে। এরকম অনেক দৃষ্টান্ত আছে। বিসিএস ক্যাডার আছে, সরকারি জব চাকরি পাচ্ছে। মেধা থাকলে পরিস্ফুটন ঘটবেই। এই কারণগুলো হচ্ছে মেন কারণ। এখানে লেখাপড়ার সুযোগ কম ও দারিদ্রতার কারণেও বিয়ে দিয়ে দিচ্ছে। প্রচলিত সামাজিক প্রথা ও কুসংস্কার। প্রচলিত সামাজিক প্রথা যে মেয়ে দিয়ে কিছু হবে না, এর কারণে শর্টে বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু এটা খারাপ। বিবাহ আইন সম্পর্কে ধারণা না থাকে। এই যে বিবাহ যে আইন আছে একটা বাংলাদেশে, যে 18 বছরের নিচে কন্যা সন্তান, 21 বছরের নিচে পুরুষ সন্তান, এদের বিবাহ দেওয়া যাবে না, এই জিনিসটা না জানা, অনেকে জানেই না এগুলো। তারা জানে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন বিয়ে দিয়ে দিতে হবে। বিবাহ আইন সম্পর্কে ধারণা না থাকা। এরপরে আছে 5 নম্বরে
কন্যা দায়গ্রস্ত পিতার দায় মুক্ততা। কন্যা হয়েছে মানে কন্যা দায় হয়ে গেছে। কন্যা দায় গ্রস্ত পিতার দায় মুক্ততা। কন্যা হইলে কি সে কন্যা দায় হয়ে গেল? কন্যা কি সফল হতে পারল না? কন্যা আসলে দায় না, কন্যাও সফলতার চাবিকাঠি। এটা এই পৃথিবীর বুকে মহিষী অনেক নারী প্রমাণ করে দিয়ে গেছে যে কন্যা দায় গ্রস্ত পিতার দায় মুক্ততার জন্য তাদেরকে জীবন জলাঞ্জলি দিতে হবে। এইটা হচ্ছে তার একটা মূল কারণ, বাল্য বিবাহের একটা কারণ, 5 নম্বর কারণ। 6 নম্বরে আছে অল্প বয়সী মেয়েদের বিয়ে করার প্রবণতা। এই যে পোলাপান এখন টিকটক অনলাইনে আইসে এই জিনিসগুলো বেশি হয়ে গেছে। অল্প বয়সী মেয়েদের বিয়ে করার প্রবণতা, ছোট ছোট সওয়াল দেখা যাচ্ছে পলা যায়, এ ওর স্বামী করছে, ওর স্ত্রী করছে, এরা হচ্ছে অল্প বয়সেই বিয়ে শাদী করিয়ে সংসার ঘাড়ের পর চাপান এসছে। এই যে এগুলো হচ্ছে কালের অভিশাপ। অল্প বয়সী মেয়েদের এই বিয়ে করার প্রবণতা থাকে, তবে এটা সংখ্যায় খুব একটা বেশি না। তাহলে বাল্য বিবাহের কারণসমূহ কয়টি? বাল্য বিবাহের কারণসমূহ 6টি। বাল্য বিবাহের কারণসমূহ কয়টি? বাল্য বিবাহের কারণ হচ্ছে 6টি। বাংলাদেশে বাল্য বিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এর কারণ হলো 6টি। মেয়ে শিশুর প্রতি অবহেলা, লেখাপড়ার সুযোগ কম বা দারিদ্রতা, প্রচলিত সামাজিক প্রথা ও কুসংস্কার, বিবাহ আইন সম্পর্কে ধারণা না থাকা, কন্যা দায়গ্রস্ত পিতার দায় মুক্ততা, অল্প বয়সী মেয়েদের বিয়ে করার প্রবণতা। তাহলে বাল্য বিবাহের কারণসমূহ হলো 6টি। নারী যে সমতা প্রতিষ্ঠা, সেটা হচ্ছে 8ই মার্চ 1997। কয়টি? ওখানে ছিল 11টি। তারপরে ছিল কি ছিল? তারপরে ছিল হচ্ছে আপনার গর্ভধারণের লক্ষণ 9টি। গর্ভধারণের লক্ষণ কয়টি? 9টি। বাল্য বিবাহের কারণ কয়টি? 6টি। বাল্য বিবাহের প্রতিরোধে কি কি করণীয়? প্রতিরোধের উপায়, বাল্য বিবাহ প্রতিরোধের উপায় হলো 7টি। বাল্য বিবাহ প্রতিরোধের উপায় 7টি। কি কি? আমাদের দেশের সকলের উচিত বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে আসা। এর জন্য করণীয় হলো সামাজিকভাবে বাল্য বিবাহ নিরুৎসাহ করা, সামাজিকভাবে বোঝানো, শিক্ষক যারা, শিক্ষিত সমাজ যারা, এদেরকে এই বিভিন্নভাবে কনফারেন্স করে বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে যেভাবে বোঝানো যে বাল্য বিবাহ করলে জীবন শেষ হয়ে যাবে, বাল্য বিয়ে করে জীবন জলাঞ্জলি দেওয়া যাবে না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। 2 নম্বর হচ্ছে বাল্য বিবাহের কুফল সম্পর্কে গণসচেতনতা তৈরি করা। বাল্য বিয়ে করলে পরে দেখা যায় যে সাওয়ালটা 8 পাস করে বাল্য বিবাহ করে ফেলা যাচ্ছে, ওর বন্ধু ইন্টারমিডিয়েট পাস করতে না করতে ও এক সাওয়ালের বাপ হয়ে যায়। টিফিন ক্যারিয়ার বাটি নিয়ে টিফিন ক্যারিয়ার করে সে হচ্ছে ভাত নিয়ে যাচ্ছে রাজমিস্ত্রির কাজ করতে, সাইকেল চালা। এই জিনিসগুলো ভালো করে সমাজের ভিতর বুঝে নাও যে তুমি যদি অল্প বয়সে বিয়ে করো তাহলে এবারে তোমার সুখের জীবন, উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়। টিফিন ক্যারিয়ার করে সাইকেলের পান্ডে করে বাই দিয়ে তোমার কিন্তু কাম করে এনে খাওয়ার লাগবে। এখন এই জিনিসগুলো যদি কুফল সম্পর্কে যদি আলোচনা করা যায় তাহলে কিন্তু গণসচেতনতা তৈরি হয়ে যাবে। আবার এই যে অল্প বয়সে সাওয়াল বিয়ে করে পোলাপাইন দেখা যায় গর্ভধারণ করে ফেলা দেয়, এর কারণে কিন্তু পুষ্টিহীনতার কারণে বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়, পুষ্ট হয় না। এগুলা ভালো করে বুঝান লাগবে, বুঝলে পরে গণসচেতনতা সৃষ্টি হবে। 3 নম্বরে বাল্য বিবাহ আইন ও এর শাস্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। কিছু কিছু সাওয়ালের মারা আছে, সাওয়াল হলি পরে একটু বড় হইলেই বিয়ে দিতে হবে, ভালো করে টাকা পয়সাওয়ালা জায়গায় বিয়ে দিয়ে টাকা পয়সা আইনে সুখে শান্তি থাকতে হবে। খালি পরের খাবো, পরের ধরবো, পরের থবো, এই চিন্তা ভাবনা। এই সকল বিষয় সম্পর্কে ওই সকল মাগেরে ভালো করে বুঝতে হবে যে সাওয়াল বাল্য বিয়ে দিলি পরে আইন আছে দেশে, আইনের মাধ্যমে তোমার জেলের ভিতর নেওয়া হবে। বাল্য বিবাহ আইন ও এর শাস্তি সম্পর্কে তাদেরকে জানাতে হবে।
এটা একটা সচেতনতা। কিছু কিছু কাজই আছে টাকা কটা বেশি পেলি বয়স বাড়া দিয়ে ছোটো ছোটো পোলাপানে বিয়ে দিতেছে, এই কাজীকে ধরে জেলের ভিতর পুড়িয়ে দিতে হবে। তাহলে বাল্য বিবাহ আইন এর শাস্তি সম্পর্কে সচেতনতা তৈরি হয়ে যাবে। 4 নম্বরে হলো বাল্য বিবাহ না পড়ানোর জন্য মৌলবীদের এবং রেজিস্টারের জন্য নিকা রেজিস্টার এ সচেতন করা। যে কথা আমি আগেই বলে ফেলা দিছি, এই মোল্লারাও আছে, তারা একটু খাওয়ার লোভে কটা টাকা পাওয়ার লোভে এ বিয়ে পড়া দিচ্ছে, কচ্ছে যে তোমরা হলো ধর্মীয়ভাবে হালাল হয়ে গেছে, এখন আর কোনো বাধা নাই, তোমরা একাকার হয়ে যাও। এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো তাদেরকে বোঝানো যে এর কিন্তু আইন আছে, তোমার কিন্তু জেলে পুরে দেওয়া হবে। রেজিস্টারের জন্য কাজেই রেজিস্টার যেটা, তাকেও সচেতন করতে হবে। বয়স বাড়াদা কাম সারিয়ে দিলেই খালি হবি না, ধরা পড়লে কিন্তু জেলে ভিতর। 5 নম্বরে স্থানীয়ভাবে নজর সরকারি যুব সংগঠন মেম্বার, মহিলা মেম্বারের সমন্বয়ে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন মনিটরিং সেল গঠন করা। হ্যাঁ, ওই যে কথা বললাম, খালি টেকা নিতে হবে, সাওয়াল হলে এবার অল্প বয়সে বিয়ে দিয়ে মেয়ের কী আছে, মেয়ের বাপের কী আছে সেটা লুবে নিতে হবে, সেই লোভে পড়ে বিয়ে শাদী দেওয়া। বাল্য বিবাহ থেকে উত্তরণের যে পথ, বাল্য বিবাহের প্রতিরোধের যে সিস্টেম বা পদ্ধতি সেটা হলো 6টি। আমরা ছিলাম হচ্ছে 5 নম্বরে। এরপরে বাল্য বিবাহের খবর পেলে মনিটরিং সেলের লোকজন নিয়ে প্রতিরোধ করা। তাহলে বাল্য বিবাহের উত্তরণের যে 7টা উপায় আছে তার ভিতর 6 নম্বর হচ্ছে খবর পেলে মনিটরিং সেলের লোকজন নিয়ে প্রতিরোধ করা। 7 নম্বর হলো বাল্য বিবাহে ক্ষতিগ্রস্ত কিশোর কিশোরীদের সহায়তা ইত্যাদি করা। এই যে অনেক মেয়েরা বর্তমানে কিন্তু ফোন করে যে আমার বিয়ে দিয়ে দিচ্ছে, আপনার ঠেকান। তাদের বিয়ে ঠেকানোর জন্যে আমাদের কি করা, সহায়তা করা। আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে যুব উন্নয়ন বলতে কি বুঝো। আমরা যুব উন্নয়ন সম্পর্কে কি জানি এই বিষয়ে আমরা এখন আলোচনা করব। যুবদের উন্নয়ন অর্থাৎ যুবরাই যুবদের জন্য কাজ করবে। যুবদের দ্বারা উন্নয়ন অর্থাৎ যুবরা সমাজের জন্য কাজ করবে। যুবদের জন্য উন্নয়ন অর্থাৎ সমাজের যুবদের জন্য কাজ করবে, এটি যুব উন্নয়ন। বিশ্বের বিভিন্ন দেশে যুবকদের বয়স, বাংলাদেশে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত হলে পরে সে যুবক। ভারতে 15 থেকে 34 পর্যন্ত যুবক, মালয়েশিয়াতে 15 থেকে 40 বছর পর্যন্ত যুবক, সিঙ্গাপুরে 15 থেকে 30 বছর পর্যন্ত যুবক, শ্রীলঙ্কায়ও 15 থেকে 30 বছর পর্যন্ত যুবক, পাকিস্তানে 18 থেকে 30 বছর পর্যন্ত যুবক, ব্রুনাইতে 15 থেকে 36 বছর পর্যন্ত যুবক। জাতিসংঘের মতে 15 থেকে 24 বছর পর্যন্ত হলে পরেই সে হচ্ছে যুবক। তাহলে আবার রিপিট করি, যুব উন্নয়ন কি, যুব উন্নয়ন বলতে কি বোঝো। বিশ্বের বিভিন্ন দেশে যুবকদের বয়স। আচ্ছা, যুবদের উন্নয়ন অর্থাৎ যুবরাই যুবদের জন্য কাজ করবে। যুবদের দ্বারা উন্নয়ন অর্থাৎ যুবরা সমাজের জন্য কাজ করবে। যুবদের জন্য উন্নয়ন অর্থাৎ সমাজের যুবদের জন্য কাজ করবে, এটি যুব উন্নয়ন। সমাজে যুবকরা যুবদের জন্য কাজ করবে, সমাজের যুবদের জন্য কাজ করবে, এটা যুব উন্নয়ন। বিশ্বের বিভিন্ন দেশে যুবকদের বয়স, বাংলাদেশে 18 থেকে 35, ভারতে 15 থেকে 34, ভারতে 15 থেকে 34, মালয়েশিয়া 15 থেকে 40, সিঙ্গাপুরে 15 থেকে 30, শ্রীলঙ্কায় 15 থেকে 30, পাকিস্তানে 18 থেকে 30, ব্রুনাইতে 15 থেকে 36, জাতিসংঘের মতে 15 থেকে 24। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে জাতিসংঘের মতে যুবকদের বয়স কত, 15 থেকে 24। আর বাংলাদেশে কত, বাংলাদেশে 18 থেকে 35, ভারতে 15 থেকে 34। এরা মুখস্থ করে ফেলা দিতে। এরপরে আমাদের
পরবর্তী পয়েন্ট হলো অল্প বয়সে গর্ভধারণের কারণ। অল্প বয়সে কি কারণে গর্ভধারণ করে, এর কারণটা কি? এর বহুবিধ কারণ আছে। এর কারণ হইল 6টা। অল্প বয়সে গর্ভধারণের কারণ কয়টা? 6টা। তাহলে নারীদের এই যে অল্প বয়সে বিয়ে দেয়, এটাকে বলা হয় বাল্যবিবাহ। বাল্যবিবাহের কারণ বাল্যবিবাহের কারণ কি? বাল্যবিবাহের কারণ কয়টি? বাল্যবিবাহ কি এই বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করছি। তো গর্ভধারণের লক্ষণ হইল 9টা, আর গর্ভধারণের কারণ হইল 6টা। বাল্যবিবাহের কারণ হইল 6টা। আর একটু ক্লিয়ার করে দিই, গর্ভধারণের লক্ষণ হইল 9টা, বাল্যবিবাহের কারণ হইল 6টা, বাল্যবিবাহের কারণ হইল 6টা, বাল্যবিবাহের প্রতিরোধের কারণ হইল 7টা, আর গর্ভধারণের কারণ হইল 6টা। তাহলে বাল্য বিবাহের কারণ কয়টা? 6টা। বাল্য বিবাহের গর্ভধারণের কারণ কয়টা? সেটাও 6টা। আর গর্ভধারণের লক্ষণ কয়টা? 9টা। গর্ভধারণের লক্ষণ 9টা। প্রথম থেকে আসি, বাল্য বিবাহের কারণ 6টা, গর্ভধারণের লক্ষণ 9টা, গর্ভধারণের কারণ 6টা। তাহলে বাল্য বিবাহের কারণ 6টা, গর্ভধারণের কারণ গর্ভধারণের কারণ 6টা, আবার গর্ভধারণের লক্ষণ হচ্ছে 9টা। পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, গর্ভধারণের কারণ 6টা, বাল্যবিবাহের কারণও 6টা, গর্ভধারণের লক্ষণ হলো 9টা। গর্ভধারণের কারণ, গর্ভধারণ বা পরিবার পরিকল্পনা সম্পর্কে জ্ঞান না থাকা, ফলে বিয়ের পরপরই পেটে বাচ্চা চলে আসে। গর্ভধারণ এর কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো পরিকল্পনা না জানা। 2 নম্বর হলো পুরুষত্বের বা গর্ভধারক ক্ষমতা যাচাই বা প্রমাণ করার জন্য মানুষের সমালোচনা থেকে নিজের রক্ষা করা যায়। এইটা একটা পুরুষের জন্য বিশাল কারণ। বলাবেন কয় যে এত বছর হয়ে গেল সওয়াল বলা না, তাহলে ও হচ্ছে কাপুরুষ। এই বিভিন্ন কারণে সে সওয়াল করে, কি রাগ বাগ করে অল্প বয়সে বাচ্চা কাচ্চা নিয়ে নেয়। তাহলে পুরুষের বা গর্ভধারক ক্ষমতা যাচাই করার জন্যে, সুপুরুষত্ব দেখানোর জন্যে অল্প বয়সে বিয়ে করে বাচ্চা নিয়ে নেওয়া। 3 নম্বরে তাড়াতাড়ি সন্তান নিলে বিয়ে টিকে থাকবে, সাকসেসফুল হবে, সাকসেসফুলি মার্শিয়াল রিলেশনশিপ বা পারিবারিক বন্ধন সুন্দর হবে। সেই কারণে অনেকে বিয়ের পর তাড়াতাড়ি করে বাচ্চা নিয়ে, অনেকে দেখা যায় মেয়া বাগা নিয়ে চলে আসে, বা মেয়া বাড়ির পর ভাইয়ে চলে আসে, জোর করে বিয়ে করে, তাড়াতাড়ি করে সাল বাল নিয়ে তারা পরিবার প্রতিষ্ঠিত করে ফেলা দিবে, যাতে করে ডিভোর্স না হয় বা পরিবার ভাঙে না যেতে পারে। মানে পুষ্ট হয়ে গেল পরিবার, এবার আর ভাঙার কোনো রিস্ক থাকলে না। এই চিন্তা ভাবনা করে অনেকে তাড়াতাড়ি সন্তান নিয়ে নেয়, নিয়ে তারা সিকিউরিটি, এটা সাকসেসফুলি না, সিকিউরিটি অফ মার্শিয়াল রিলেশনশিপ, পারিবারিক বন্ধন সুন্দর হবে। আচ্ছা, এরপরে তাড়াতাড়ি বাবা মা ডাক শোনার আশায়, মেয়েরা কয় মা অতি না পড়লি মেয়েদের কোনো দাম নেই। এই চিন্তা ভাবনা থেকে তাড়াতাড়ি করে তারা বিয়ে থা করে ফেলা দিয়েই সাল ভাল পয়দা করে ফেলা দেয়। 5 নম্বরে বিয়ের পর তাড়াতাড়ি সন্তান নেওয়ার জন্য স্বামী, তারপরে কি লেখছে, দাদা দাদি, শ্বশুর শাশুড়ির চাপ বা তাদের ইচ্ছা পূরণ, সংসারে বাতি জ্বালাতে হবে। বিয়ে না হতেই সংসারে বাতি জ্বালাতে হবে, তাড়াতাড়ি সাওয়াল ফাল নিয়ে এটা কাবজাব করে ফেলা দেয়। এর কারণে অল্প বয়সে গর্ভধারণ হয়ে যায়। তাহলে গর্ভধারণের কারণে 6টার মধ্যে আমরা 5টাই পড়লাম, সবগুলো আমাদের বাস্তব জীবনের সাথে জড়িত। 6 নম্বরে বংশবৃদ্ধি বা বংশ রক্ষার জন্য অল্প বয়সে বাচ্চা কাচ্চা ব্যবস্থা করা, স্বাস্থ্যবান হবে সেই ভ্রান্ত ধারণা থেকে কেউ
এই কাম করে ফেলা দেয়। অর্থাৎ লাঠির জোর বাড়াতে হবে, লাঠির জোর বাড়াতে হবে, চাল বিয়ে দিয়েই এখন তাড়াতাড়ি করে চাল বল নাও, নিয়ে বংশবৃদ্ধি করো, আমার লাঠির জোর বাড়বে ইত্যাদি। তাহলে গর্ভধারণের কারণ হলো 6টি, বাল্যবিবাহের কারণ 6টি, গর্ভধারণের কারণ 6টি, গর্ভধারণের লক্ষণ হইল 9টি। আর নারীর ক্ষমতায়ন, নারীর জেন্ডার সমতা করার জন্য 8ই মার্চ 1997 সালে যে বৈশিষ্ট্যগুলি প্রতিলিপি করা হয় সেই সংখ্যা হলো 11টি। পড়া ক্লিয়ার। প্রজনন স্বাস্থ্য কি? প্রজনন স্বাস্থ্য, বর্তমান প্রজনন স্বাস্থ্য ধারণা মাতৃ স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ। তাই প্রজনন স্বাস্থ্য বিষয়টি মা ও বাবার জন্য প্রযোজ্য। প্রজনন স্বাস্থ্য যে কোনো নারী পুরুষের জন্য প্রযোজ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রজনন স্বাস্থ্য বলতে শুধুমাত্র প্রজনন তন্ত্রের কার্যাবলী এবং প্রজনন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত ড্যান্সের অসুস্থতার অনুপস্থিতিকে বোঝায় না। এটা শারীরিক, মানসিক ও সামাজিক কল্যাণকর এবং পরিপূর্ণ সুস্থ অবস্থার মধ্য দিয়ে প্রজনন প্রক্রিয়া সম্পাদনের একটি অবস্থাকে বোঝায়। প্রজনন স্বাস্থ্য হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটা প্রজনন তন্ত্রের কার্যক্রম এবং প্রজনন প্রক্রিয়া সাথে সম্পর্কিত সকল অসুস্থতার অনুপস্থিতিকে বোঝায় না। এটা শারীরিক, মানসিক ও সামাজিক কল্যাণকর এবং পরিপূর্ণ সুস্থ অবস্থার মধ্য দিয়ে প্রজনন প্রক্রিয়া সম্পাদনের একটি অবস্থাকে বোঝায়। প্রজনন স্বাস্থ্যের উপাদান সমূহ কি কি? প্রজনন স্বাস্থ্যের উপাদান হলো 8টা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রজনন স্বাস্থ্যের উপাদান সমূহ 8টা। কি কি? 1 নম্বর কৈশোর বয়সে প্রজনন স্বাস্থ্য, 2 নম্বর বাল্য বিবাহ ও এর প্রতিরোধ, 3 নম্বর নিরাপদ মাতৃত্ব, 4 নম্বর পরিবার পরিকল্পনা, 5 নম্বর ঝুঁকিপূর্ণ গর্ভপাত রোধ, 6 নম্বর বন্ধ্যাত্বের চিকিৎসা ও প্রতিরোধ, 7 নম্বরে যৌন মিলনের মাধ্যমে যেসব রোগ যেমন STD, R11, HIV, AIDS, এইডস বিস্তার লাভ করে সেগুলো কমানোর বিরুদ্ধে ব্যবস্থা করা, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। 8 নম্বর পুরুষ অংশগ্রহণ ও পূর্ণ আচরণ, পুরুষের অংশগ্রহণ ও পূর্ণ আচরণ, দায়িত্বপূর্ণ আচরণ, এইগুলো হচ্ছে প্রজননের উপাদান। প্রজননের উপাদান হলো 8টা। প্রজননের উপাদান হলো 8টা। এগুলো একটু পিন পয়েন্ট মনে রাখতে হবে। নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার জন্য যে নীতিমালা তৈরি করা হয় সেগুলো 11টা। গর্ভধারণের কারণ, বাল্যবিবাহের কারণ হলো 6টা, গর্ভধারণের কারণও 6টা, তারপরে গর্ভধারণের লক্ষণ হলো 9টা, প্রজনন উৎপাদক হলো 8টা। মূলত মাতৃমৃত্যুর কারণ সমূহ, মাতৃমৃত্যুর কারণ কি? মূলত 3টি বিলম্বকে ডিলে মডেল মাতৃমৃত্যুর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এই 3টি বিলম্ব ও তার কারণ নিম্নে উপস্থাপন করা হলো। মা মরে যাওয়ার কারণ হলো 3টা। কিভাবে বিলম্ব বা দেরি হয় বা বিলম্বের কারণ? সিদ্ধান্ত নিতে বিলম্বের অপশনের 4টা। মারাত্মক অবস্থা বা বিপদ চিহ্নগুলি সম্বন্ধে ধারণা না থাকা, কুসংস্কার, ঝাড়া ফুকা করা, কবিরাজ দিয়ে ঝাড় ফুক করা, বাতাস লাগছে, গরম লাগছে ইত্যাদি বলে সময় কালক্ষেপণ করা, এগুলি একটা কুসংস্কার আমাদের সমাজের আছে। বায়ু লাগছে, বাতাস লাগছে, আলো লাগছে, এই বিভিন্ন ধরনের কুসংস্কার আছে। এদের হাইজিন সম্পর্কে কোনো ধারণা নাই, বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা নাই। ঝাড় ফুক, ওঝা, ঠাকুর, ফকির দিয়ে চেষ্টা করা, কইরে সময় নষ্ট করে মা মারি ফেলা দেয়।
সিদ্ধান্তহীনতায় বা সিদ্ধান্ত গ্রহণে দোদুল্যমান অবস্থা, কি থুয়ে কি করবি ও বুঝতে পারতিস না, এই এদিক যা ওদিক যা এটা ওটা করতে করতে সময় পার হয়ে যায়। তারপর দেখা যায় ডাক্তারের কাছে নিয়ে লিখবে আপনার তো সময় এক্সপায়ার করে ফেলা দিয়েছেন, এখন আনছেন কে। আমাদের মা নানীদের কি পক্সার্স, অজ্ঞাত মনোভাব, মা নানীরা খুব ভালো বোঝে, এরা যা কবি তাই, এরা মুরব্বী, এগুলো অসম্মান করা যাবে না, এরা কয় ঝাড়ফুঁক করতে হবে, দেখতে হবে, আমাদের হইতে হয়েছিল, নানান কথাবার্তা কয়া এরা সময় নষ্ট করে। মরার কালে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারকে মারি হলাদে নিয়ে আইছে। তারপরে ডাক্তারের কাছে নিতে বিলম্ব করা হয়, যে কথা সে কাম। এক নম্বরে যানবাহনের, গাড়ি, অ্যাম্বুলেন্স, রিক্সা, ভ্যান বা নৌকার অভাব। এফেলি সমস্যা এখন আর নাই, আগে ছিল। 2 নম্বর হলো ভাড়া দেওয়ার সমর্থন না থাকা। হ্যাঁ, ক্লিনিকের মধ্যে নিয়ে ভর্তি করে, কাম করে রেখে কামলা দেয়া রাখবি ক্লিনিকে, অ্যাম্বুলেন্স লাগবে, তাকে রিক্সা যাওয়া যাবে না, টাকা পয়সা থাকে না, হিসাব মিলাতে পারে না। আসলে কিন্তু হসপিটালে কোনোভাবে পৌঁছাতে পারলেই, সরকারি হাসপাতালগুলো এখন ভালো চিকিৎসা দেওয়া হয়, তা নিবি না। ভাড়া দেওয়ার সমর্থন না থাকা, এইরকম গরিব এখন আর দুনিয়াতে নাই। 3 নম্বরে হলো রুগীর সাথে খাবার বা রুগিনীকে নিয়ে যাবার মতো লোক না থাকা। এরকম সমস্যা কিছু লোকের আছে, যাদের বাড়ি ঘরে লোকজন নাই, আত্মীয় স্বজন নাই, আমার মতন যারা মানে লোকজন কম, তাদের একটু সমস্যা হতে পারে। তারপর 3 নম্বরে ডাক্তারের কাছে চিকিৎসা পেতে বিলম্ব করা। হাসপাতালে ডাক্তারের নিজের বা সেবাদানকারীর অনুপস্থিতি। হাসপাতালে ডাক্তারের নিজের বা সেবাদানকারী থাকে না, এরা বিভিন্নভাবে অবহেলা করে এরা মানুষ মেরে ফেলা দেয়। হাসপাতালে সেবা দানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বা ঔষধের অভাব বর্তমানে আর নাই, বর্তমানে সব কিছু পাওয়া যায়। তারপরে অনেক ছোট্ট আছে, বেঁচে খায়, তাদের জন্য সমস্যা হতে পারে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের অভাব, এটা হতে পারে, কিন্তু সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়, তাই কিছু ওষুধপাতি কেনা লাগে। যাই হোক, বিভিন্ন সংস্থা আছে, এই সমস্যাটা আছে কিছুটা, নদী পাড়ের লোকের বেশি, গরিব মানুষেরও আছে ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারলাম মাতৃমৃত্যুর কারণ হলো 3টি: সিদ্ধান্ত নিতে বিলম্ব, ডাক্তারের কাছে নিতে বিলম্ব, ডাক্তারের কাছে চিকিৎসা পেতে বিলম্ব। কটা বিলম্ব? 3টা বিলম্ব। সিদ্ধান্ত নিতে বিলম্ব, ডাক্তারের কাছে নিতে বিলম্ব, ডাক্তারের কাছে চিকিৎসা পেতে বিলম্ব। আমাদের 6 নম্বর টপিকস হচ্ছে জীবন দক্ষতা কি। জীবন দক্ষতার বৈশিষ্ট্য সম্পর্কেও আলোচনা করা হবে। আমরা সমগ্র বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে জীবন দক্ষতা কি? জীবন দক্ষতা হলো এমন কিছু দক্ষতা, পদ্ধতি বা কৌশল যা কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। জীবন দক্ষতা হলো এমন কিছু দক্ষতা, পদ্ধতি বা কৌশল। আবার জীবন দক্ষতা হলো এমন কিছু দক্ষতা, পদ্ধতি বা কৌশল। জীবন দক্ষতা হলো এমন কিছু দক্ষতা, পদ্ধতি বা কৌশল যা কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। আবার জীবন দক্ষতা হলো এমন কিছু দক্ষতা, পদ্ধতি বা কৌশল। কয়টা জিনিস? 3টা জিনিস। এমন কিছু দক্ষতা, পদ্ধতি বা কৌশল। দক্ষতা, পদ্ধতি, কৌশল। জীবন দক্ষতা হলো এমন কিছু দক্ষতা, পদ্ধতি, কৌশল যা কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। যেমন সঠিক সিদ্ধান্ত গ্রহণ, 1 নম্বরে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, এটা একটা দক্ষতা। বিভিন্ন ঝুঁকি মোকাবেলা করা, এটা একটা দক্ষতা। ঝুঁকি মোকাবেলা করবার লোড নেওয়ার অভ্যাস থাকা লাগবে, নাহলে পরে অল্পতেই ব্যবসা যাবে, ও লোড নিতে পারবি না, কি থেকে কী করবি, উল্টাপাল্টা করে আলা দিবি। তাহলে 1 নম্বরে হলো সঠিক সিদ্ধান্ত গ্রহণ, 2 নম্বরে বিভিন্ন ঝুঁকি মোকাবেলা করতে হবে, 3 নম্বরে হচ্ছে এর মধ্য দিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা, এত চাপের ভিতর দিয়েও ভালো কিছু করা। আমাদের প্রত্যেকের জীবনে
এইচআইভি সংক্রমণের বিভিন্ন ঝুঁকি রয়েছে। জীবন দক্ষতা শিক্ষার উপাদানগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে মানুষের নানা ধরনের ঝুঁকির পাশাপাশি এইচআইভি সংক্রমণ থেকেও নিজেদেরকে রক্ষা করতে পারা। কিসের ভিতর কি কয়া ফেলা দিয়েছে? তাহলে জীবন দক্ষতার বৈশিষ্ট্য, জীবন দক্ষতার বৈশিষ্ট্য হলো কয়টি? 5টি। জীবন দক্ষতার বৈশিষ্ট্য 5টি। জীবন দক্ষতার বৈশিষ্ট্য 5টি। অর্জিত গুণ যা সামাজিকীকরণের মধ্য দিয়ে অর্জন শুরু হয়। জীবন দক্ষতার বৈশিষ্ট্য 5টির ভিতর আছে, ও 1 নম্বর আছে অর্জিত গুণ যা সামাজিকীকরণের মধ্য দিয়ে অর্জন করা হয়। 2 নম্বর আছে আত্মসচেতনতা, অভিজ্ঞতা ও অনুশীলনের মধ্য দিয়ে জীবন দক্ষতা বাড়াতে থাকে। 1 নম্বরে আত্মসচেতনতা, অভিজ্ঞতা ও অনুশীলনের মধ্য দিয়ে জীবন দক্ষতা বাড়াতে থাকে। 3 নম্বর হচ্ছে জীবন দক্ষতা পরিবর্তনশীল, সদা পরিবর্তনশীল। জীবন দক্ষতা সবসময় পরিবর্তন হয়ে যায়। জীবন দক্ষতার বৈশিষ্ট্য হচ্ছে 5টি। জীবন দক্ষতা সদা পরিবর্তনশীল, সময় ও সমাজের পরিবর্তনের সাথে সাথে জীবন দক্ষতারও পরিবর্তন ঘটে। জীবন দক্ষতা হলো এমন কিছু পদ্ধতি বা কৌশল, এমন কিছু দক্ষতা। জীবন দক্ষতা হলো এমন কিছু দক্ষতা, পদ্ধতি, কৌশল যা কাজে লাগিয়ে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারা যায়। তাহলে জীবন দক্ষতার বৈশিষ্ট্য 3টি। 1 নম্বর হলো অর্জিত গুণ যা সামাজিকীকরণের মধ্য দিয়ে অর্জন শুরু হয়। 2 নম্বর হলো আত্মসচেতনতা, অভিজ্ঞতা, অনুশীলনের মধ্য দিয়ে জীবন দক্ষতা বাড়াতে থাকে। 3 নম্বর হলো জীবন দক্ষতা সদা পরিবর্তনশীল, সময় ও সমাজের পরিবর্তনের সাথে জীবন দক্ষতার পরিবর্তন ঘটে। স্থান, কাল, পাত্রভেদে জীবন দক্ষতা ভিন্ন হয়। বাহ্যিক শর্ত ও অভ্যন্তরীণ শর্তের উপর ভিত্তি করে জীবন দক্ষতার ভিন্নতা হয়। জীবন দক্ষতার প্রয়োজনীয়তা, জীবন দক্ষতার প্রয়োজনীয়তা হলো 8টি। জীবন দক্ষতার বৈশিষ্ট্য হলো 5টি। জীবন দক্ষতার প্রয়োজনীয়তা 8টি। জীবনে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা 1 নম্বর। জীবন দক্ষতার প্রয়োজনীয়তা হলো 8টি। জীবন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা, মানসিক পরিপুষ্টতা অর্জন করা। জীবন দক্ষতার প্রয়োজনীয়তা হলো 8টি। জীবন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা, মানসিক পরিপুষ্টতা অর্জন করা, ব্যক্তিগত জ্ঞানাবলীর বিকাশ। ব্যক্তিগত যে জ্ঞান থাকবে তার পরিস্ফুটন ঘটবে। জীবন দক্ষতার প্রয়োজনীয়তা 8টি। তার ভিতর 3 নম্বর হলো ব্যক্তিগত জ্ঞানাবলীর বিকাশ। 4 নম্বরে ব্যক্তিত্বের বিকাশ। 5 নম্বরে সঠিক সামাজিকীকরণ, সামাজিক বিকাশ। 6 নম্বরে মানবিক গুণাবলীর বিকাশ। 7 নম্বরে বুদ্ধিবৃত্তির বিকাশ। 8 নম্বরে হচ্ছে প্রশান্তি। 8 নম্বরে কি? প্রশান্তি। আচ্ছা, নিরাপদ মাতৃত্ব কি? নিরাপদ মাতৃত্বের উদ্দেশ্য কি? আমরা বললাম মাতৃমৃত্যুর কারণ হলো 3টা বিলম্ব। ইতিপূর্বে আমরা আলোচনা করছি। এখন হলো নিরাপদ মাতৃত্ব কি, নিরাপদ মাতৃত্বের উদ্দেশ্য কি? একজন মায়ের জীবনে ও তার পরিবারের জন্য শিশুর জন্মগ্রহণ, একজন মায়ের জীবনে ও তার পরিবারের জন্য শিশুর জন্মগ্রহণ যেমন একদিকে আনন্দদায়ক, অন্যদিকে তেমনি একটি ঝুঁকিপূর্ণ অবস্থা। ঠিকমতো যত্ন না নিলে কখনো মা কিংবা শিশু অথবা উভয়ের জীবনই সংকট দেখা দিতে পারে। এই সব সংকট থেকে রক্ষা করে একটি সুস্থ সন্তান সহ মাকে সুস্থ রাখার যে পদ্ধতি তাকে বলে নিরাপদ মাতৃত্ব বলা হয়। তাকে নিরাপদ মাতৃত্ব বলা হয়। নিরাপদ মাতৃত্বের উদ্দেশ্য কয়টি? নিরাপদ মাতৃত্বের উদ্দেশ্য হলো 3টি। তাহলে আবার জীবন দক্ষতার প্রয়োজনীয়তা হলো 8টি। নিরাপদ মাতৃত্ব বা নিরাপদ মাতৃত্বের উদ্দেশ্য 3টি।
নিরাপদ মাতৃত্বের উদ্দেশ্য সমূহ হল গর্ভ শেষে একটি সুস্থ সন্তান লাভ করা। নিরাপদ মাতৃত্বের উদ্দেশ্য হলো তিনটি: গর্ভ শেষে একটি সুস্থ সন্তান লাভ করা, মাকে সুস্থ রাখা এবং মা ও সন্তানের জীবনের ঝুঁকি কমানো। মা ও সন্তানের জীবনের ঝুঁকি কমানো। 1 নম্বরে নিরাপদ মাতৃত্বের উদ্দেশ্য সমূহ তিনটি: গর্ভ শেষে একটি সুস্থ সন্তান লাভ করা, মাকে সুস্থ রাখা এবং মা ও সন্তানের জীবনের ঝুঁকি কমানো। কি কি? গর্ভ শেষে একটি সুস্থ সন্তান লাভ করা, মাকে সুস্থ রাখা এবং মা ও সন্তানের জীবনের ঝুঁকি কমানো। এইডস কি? এইডস কি? এইডস একটি ভাইরাসজনিত রোগ। এই ভাইরাসটির নাম HIV, যার অর্থ হলো এইচে হিউম্যান, মানুষ বা মানুষের, আইতে হলো ইমিউনেট ইফিসিয়েন্সি, ইমিউনোডিফিসিয়েন্সি, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ইমিউনোডিফিসিয়েন্সি। ভিতে হচ্ছে ভাইরাস, একটি জীবাণু। এইডস হলো কতগুলো রোগের লক্ষণের সমষ্টি। এইডস কি? এইডস হলো কতগুলো রোগের লক্ষণের সমষ্টি, মানে এইডস হলো একটা রোগের লক্ষণ, এর সমষ্টি। এতে অ্যাকোয়ার্ড, অর্জিত, অন্যের কাছ থেকে পাওয়া যায় এমন। আইতে হলো ইমিউনো, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন। ডিতে ডিফিসিয়েন্সি, ঘাটতি বা অভাব বা কমে যাওয়া, ডিফিসিয়েন্সি। ডি এর বানান ভুল আছে। ডিফিসিয়েন্সি সব অর্থ হচ্ছে DEFICIENC, ডিফিসিয়েন্সি। এখানে DI দেওয়া আছে, সরি, আপনারা এটা ঠিক করে নেবেন। DEFICIENC, ডিফিসিয়েন্সি, ঘাটতি, অভাব বা কমে যাওয়া। আর সিনড্রোম, উপসর্গ বা লক্ষণ। সিনড্রোম, এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এইডস হলো শরীরের এমন একটি অবস্থা যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং এরূপ এক পর্যায়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ফলে নানা রকমের রোগ শরীরে বাসা বাঁধে ও প্রতিকার হয় না বা সারে না। এইডস কিভাবে ছড়ায়? এইডস ছড়ায় মূলত 4 ভাবে। এইডস কয়ভাবে ছড়ায়? মূলত 4 ভাবে, এটা পয়েন্ট। কয়ভাবে ছড়ায়? এইডস 4 ভাবে ছড়ায়। মাতৃমৃত্যুর হার, লক্ষণ কয়টি? বিলম্ব লক্ষণ 3টি। এইডস কয়ভাবে ছড়ায়? এইডস ছড়ায় 4 ভাবে। এইডস কয়ভাবে ছড়ায়? 4 ভাবে ছড়ায়। জীবন দক্ষতার প্রয়োজনীয়তা কয়টি? 8টি। জীবন দক্ষতার প্রয়োজনীয়তা 8টি। এগুলো আমি একটু রিভিশন দেব এরপরে আবারও। আচ্ছা, এইডস কিভাবে ছড়ায়? এইডস মূলত ছড়ায় 4 ভাবে। নিম্ন 4 উপায় দেওয়া হলো। 1 নম্বরে হচ্ছে অনিরাপদ, অনিরাপদ পুরুষ বা মহিলার সাথে মেলামেশা যাওয়া। অনিরাপদ, স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে, অনেক পুরুষ মহিলার সাথে যৌনকর্মী বা অচেনা বা স্বল্প চেনা ছেলে মেয়েদের সাথে যৌন মিলনের মাধ্যমে। এগুলো আমাদের দেশে হয় না, এগুলো বেশি হইল বিদেশে, যেসব দেশে ধর্মকর্ম কম। এগুলো হচ্ছে অনিরাপদ যৌন মিলনের কারণে এই এইডস ছড়া যায়। 2 নম্বরে নেশা করার জন্য একজনের সুই অন্যজন ব্যবহার করলে পারে। নেশা যারা করে ইনজেকশনের মাধ্যমে শরীরের ভিতর বিভিন্ন ধরনের মেডিসিন ঢুকায়, নেশা করার জন্য একজনের সুই আরেকজনের শরীরের ভিতর ঢুকালে পরে এইডস হওয়ার সম্ভাবনা আছে। HIV আক্রান্ত ব্যক্তির রক্ত নেওয়ার মাধ্যমে। এইডস হয়েছে একজনের, সেই রক্ত যদি আরেকজনের ভিতর ঢুকা দেয় তাহলে কিন্তু তার HIV হয়ে যাবে। HIV আক্রান্ত মায়ের থেকে শিশুর শরীরে।
এইচআইভি আক্রান্ত মায়ের থেকে শিশুর শরীরের ভিতরেও কিন্তু ঢুকে পড়ে। মার যদি এইচআইভি থাকে তাহলে বাচ্চারও এইচআইভি হয়ে যাবে। এইডস কীভাবে ছড়ায় না, আমাদের মাঝে কিছু মারাত্মক প্রাক ধারণা আছে যে এইডস একটি ছোঁয়াচে রোগ। আসলে তা নয়, এটি ছড়ায় এইডস আক্রান্ত রোগীর সাথে যৌন মিলন বা এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণের মাধ্যমে এইডস ছড়া যায়। যে সকল কারণে এইডস হয় না তা হলো এই এক নম্বর কয়টা কারণ, তিনটে কারণ। এইডস ছড়ায় কয়ভাবে? চারভাবে। নেশা করলে পরে, তারপরে স্বামী স্ত্রীর মধ্যে পরে নেশা করলে পরে এইচআইভি আক্রান্ত ব্যক্তির রক্ত নেওয়ার মাধ্যমে এইচআইভি আক্রান্ত মায়ের থেকে শিশু জন্ম নিলে সেই শরীরের ভিতর এইচআইভি ছড়ায় না। এটাও কয়টা পাবে? তিনভাবে। এইডস রোগীর সেবা করলে, পরিচর্যা করলে, তার সাথে খেলাধুলা বা উঠা বসা করলে, গালে চুমা দিলি পরে, হ্যান্ডশেক করলে পরে, তারপরে কোলাকুলি করলে এই রোগ ছড়ায় না, বরং এর ফলে রোগীটি মানসিকভাবে ভালো থাকে। কিন্তু এগুলো না করাই ভালো। এইডস রোগীর ব্যবহারিক থালা বাসন, বিছানা, বালিশ, গামছা ব্যবহার করলে পরে এইডস রোগীর ছোঁয়া, চোখের পানি, ঘাম গায়ে লাগলে, এক পুকুরে গোসল করলে পরে, এমনকি এক বিছানায় ঘুমাইলে এইডস হবে না। কিন্তু বর্তমানে দেখা গেছে এক পুকুরে গোসল করলে পরে এইডস হয়ে যেতেছে। দরকার নাই অত রোগীর সাথে ভালো সম্পর্ক রাখার। 3 নম্বর হলো মশা মাছি পোকা মাকড়ের সাহায্য বা থুতু, কফ, কাশির মাধ্যমে এইডস হয় না। দরকার নাই এই এইডস হলো রোগীর সেবা শুশ্রূষা করে খাতির দেওয়া নাতির দেওয়া ভালো কথা, কিন্তু ওর সাথে অত বেশি মেশার দরকার নেই, হয়ে যেতে করে কোয়া যায় না। কীভাবে এইডস থেকে মুক্ত থাকা যায়? AIDS 4ভাবে এইডস থেকে কি থাকা যাবে? মুক্ত থাকা যাবে। 4টে দিয়ে আমরা শেষ করে দেব। 1 নম্বর হলো অ্যাবস্টাইনেন্স, বিয়ের আগে যৌন মিলন বা বিয়ের পর স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে যৌন মিলন হতে বিরত থাকা, অ্যাবস্টাইনেন্স। 4টে। আই হলো ইনফরমেশন, ম্যাগাজিন, বই, ম্যাগাজিন, পত্রপত্রিকা, প্রকাশনা, কর্মশালা, অনুষ্ঠান ইত্যাদি থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য জানা এবং সেগুলো মেনে চলা। ডিতে হচ্ছে ড্রাগ রেস্ট্রিকশন। আচ্ছা, ড্রাগ বা নেশা জাতীয় জিনিস ব্যবহার না করা, বন্ধুদের বা নেশা হতে বিরত রাখা, অন্যের ব্যবহার করা সিরিঞ্জ ব্যবহার না করা, ড্রাগ রেস্ট্রিকশন। ড্রাগ গ্রহণ করলে পরে হওয়ার সম্ভাবনা 100-র ভিতর 99.99%। কারণ বন্ধুর সিরিঞ্জ আরেক বন্ধুর শরীরের ভিতর ঢোকালে পরে এ রোগ ছড়ায়। তারপরে আছে সেফ প্র্যাকটিস, এইডস সেফ প্র্যাকটিস, রক্ত নেওয়ার আগে পরীক্ষা করে নেওয়া, অচেনা কারোর রক্ত না নেওয়া, প্রয়োজনে নিজেদের মধ্যে রক্ত দেওয়া বা নেয়ার ব্যবস্থা করা, যৌন মিলনের সময় প্রয়োজনে প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা। যৌন রোগ কাকে বলে? যে সমস্ত রোগ অনিরাপদ যৌন মিলন এবং যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায় তাকে যৌন রোগ বলা হয়ে থাকে, যেমন সিফিলিস, গনেরিয়া, ট্রাইকেস, তারপরে হচ্ছে মনিওসিস, স্কাইমিডিয়া, হারপিস, হেপাটাইটিস BCD ইত্যাদি। এই রোগে ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণের দ্বারা সৃষ্টি হয়ে থাকে। জীবাণু, ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগগুলি হচ্ছে সিফিলিস, গনেরিয়া, স্যাংক্রয়েড, ক্লামাইডিয়া ইত্যাদি। ভাইরাসজনিত রোগ সমূহ হচ্ছে এইডস, হারপিস, তারপরে হেপাটাইটিস এবং প্যাপিলোয়া। এছাড়া ক্যান্ডিডা নামের ফোটন রোগ ছত্রাক সংক্রমণের দ্বারা হয়ে থাকে। এগুলো হচ্ছে যৌন রোগ। এই রোগের লক্ষণসমূহ হলো 4টা। এসব
এসবের কোনো লক্ষণ থাকতেই পারে, আবার নাও থাকতে পারে। প্রায় অর্ধেক যৌন রোগের কোনো লক্ষণ থাকে না, কিন্তু পরে মারাত্মক পরিণতি হয়। যদি থাকে তবে সেগুলি হচ্ছে মেয়েদের যৌনপথে প্রচুর দুর্গন্ধ এবং পুজ বের হবে, তলপেটের দুই দিকে ব্যথা করবে, ঘন ঘন দইয়ের মতো সাদা প্রস্রাব বের হতে পারে, যৌন অভ্র এলাকায় বা যৌনপথে চুলকানি বা জ্বালাপোড়া হতে পারে, ব্যথাহীন ঘা হতে পারে, তারপরে সহবাসের সময় ব্যথা হতে পারে। ছেলেদের ক্ষেত্রে প্রসবের রাস্তা দিয়ে পুঁজ পড়বে, ঘন ঘন প্রস্রাব ও প্রসবে জ্বালাপোড়া ও ব্যথা হবে, যৌন অঙ্গে ঘা বা ক্ষত হবে, তারপরে অন্ডকোষে ব্যথা বা ফুলে যাবে, তারপরে কুকসিতে গোটার মতো হতে পারে, যৌন এলাকায় ভীষণ চুলকানি হয়, চুলকানি খাইজানি এগুলো হতে পারে। এই সমস্ত হলো যৌন রোগ। এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের হাইজিন থাকতে হবে, অর্থাৎ হাইজিন গ্রহণ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে শীতের দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত গোসল করতে হবে, সাবান সোডা তারপরে ডিটারজেন্ট এগুলো ব্যবহার করতে হবে। এই সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মাধ্যমে এই রোগ জীবাণু থেকে আমরা মুক্ত পাবো। আশা করি আপনারা এই পড়াটা শুনে আজকে আপনার পরীক্ষা দিয়ে 40-এর ভিতর 40 নাম্বার পাবেন। যদি বিন্দুমাত্র আমার এই পড়া দিয়ে উপকার পান তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন পরীক্ষা সাজেশন পড়াশোনা এগুলো পান এবং চাকরির সার্কুলার, দক্ষতা উন্নয়ন ট্রেনিং ইত্যাদি বিষয়ে পান। নিয়মিত ক্লাস পান। বিসিএসের ক্লাস নেওয়া হবে এই চ্যানেলে, সেই বিসিএসের ক্লাসগুলো দেখতে পাবেন। চাকরি বাকরি ক্লাস নেওয়া হবে নিয়মিত এই চ্যানেলে, আমরা আপডেট দেব। এইগুলো জানতে হলে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তা আমরা এখন আবার একটা আপনার অ্যাট এ গ্লান্স মানে এক নজরে আমরা এই পড়াটার সারসংক্ষেপ জানব। কৈশোর কাকে বলে, কৈশোর নিপীড়ন বলতে কি বুঝো? হ্যাঁ, তা কৈশোর সাধারণত আমরা বলেছিলাম যে শিশুকাল থেকে 18 বছর পর্যন্ত যে কৈশোর, এগুলোকে কৈশোর বলা হয়। এরপরে রয়েছে নিপীড়ন, নিজেকে যৌন নিপীড়ন থেকে কিভাবে আমরা রক্ষা করব। আমরা নিজেকে নিপীড়ন থেকে 4 ভাবে আমরা কি করতে পারি, রক্ষা করতে পারি। আগ বাড়িয়ে কেউ বেশি আপন হতে হলে তার সাথে আপন ভাব দেখানো যাবে না। কারো আচরণে কোনো অস্বস্তিকর মনে হলে তার সাথে মেশা যাবে না। তারপরে কোনো কোনো লোকের কাছ থেকে, বিশেষ করে শারীরিক ঘনিষ্ঠতা থেকে সাবধান হওয়া লাগবে। 4 নম্বর হলো কোনো দ্বিধা প্রশ্ন বা সমস্যা দেখা দিলে মা বাবার সাথে খোলাখুলি আলোচনা করতে হবে। জেন্ডার সমতা কি? জেন্ডার সমতার জন্য 8ই মার্চ 1997 সালে একটা নারী নীতিমালা ঘোষণা করা হয়। নীতিমালা হলো কয়টা? এই নীতিমালা হলো 11টা। এর মধ্যে 1 নম্বর আছে জীবনের সকল ক্ষেত্রে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করা, নারী মানবাধিকার নিশ্চিত ও প্রতিকার করা, নারীকে মানব সম্পদ হিসেবে তৈরি করা, সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অবদান স্বীকৃতি দেওয়া, নারীদের দারিদ্রতা দূর করা, প্রশাসন, রাজনীতি, শিক্ষা, খেলাধুলা, অন্যান্য যাবতীয় আর্থসামাজিক ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করা। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যৌন নিপীড়ন থেকে রক্ষা করার পদ্ধতি 4টি। জেন্ডার সমতার নারী এই নীতিমালা হলো 11টি। 8ই মার্চ 1997 গর্ভধারণের লক্ষণ হলো 9টি, আর বাল্য বিবাহের কারণ হলো 6টি, বাল্য বিবাহ থেকে রোধ করার কারণ হলো 7টি। বাল্য বিবাহের কারণ 6টি, বাল্য বিবাহের রোধ করার কারণ হলো 7টি, গর্ভধারণের কারণ হলো 6টি, গর্ভধারণের লক্ষণ হইল 9টি। এরপরে আছে হচ্ছে গর্ভধারণের কারণ হলো 6টি, আমরা এটা পড়ছি। এরপরে প্রজনন স্বাস্থ্যের উপায়
সমূহ হচ্ছে 8টি। প্রজনন স্বাস্থ্যের উপাদান হলো 8টি। তারপরে মাতৃ মৃত্যুর বিলম্বের কারণ হলো 3টি। তারপরে আমরা পড়ছি জীবন দক্ষতা কাকে বলে, জীবন দক্ষতার বৈশিষ্ট্য হলো 5টি। জীবন দক্ষতা 5টি। জীবন দক্ষতা 5টি। জীবন দক্ষতার কারণ হলো 5টি। জীবন দক্ষতার প্রয়োজনীয়তা হলো 8টি। জীবন দক্ষতার কারণ হলো 5টি, প্রয়োজনীয়তা হলো 8টি। নিরাপদ মাতৃত্বের উদ্দেশ্য হলো 3টি। নিরাপদ মাতৃত্বের উদ্দেশ্য কি, কয়টি? 3টি। নিরাপদ গর্ভ শেষে সুস্থ সন্তান লাভ করা, মাকে সুস্থ রাখা এবং মা ও সন্তানের জীবনের ঝুঁকি কমানো। এইডস কি, এইডসের কতগুলো রোগের লক্ষণের সমষ্টি। তারপরে আমরা পড়ছি এইডস কিভাবে হয়। এইডস 4ভাবে হয়। এইডস মূলত 4ভাবে ছড়ায়। তারপরে পড়ছি আমরা এইডসের যে সকল কারণ, এইডসের কারণ হচ্ছে 3টি। কিভাবে এইডস থেকে মুক্ত থাকা যাবে সেটা হচ্ছে 4টি। যৌনরোগ কাকে বলে, যৌনরোগের লক্ষণসমূহ কয়টি? 4টি। মেয়েদের 4টি, ছেলেদের হলো 6টি। এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখা এবং অডিওগুলো শ্রবণ করে পরামর্শ করার জন্য অশেষ ধন্যবাদ। পরীক্ষা দিয়ে ফুল নাম্বার বলি, মিষ্টি খাওয়ার দাওয়াত থাকলেও। আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ring the bell icon. Thank you so much for watching my video.